আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরার পাহাড়ি রাজনীতি এখন ফুটন্ত কড়াইয়ের মতো উত্তপ্ত। একদিকে তিপ্রামথার অস্তিত্বের লড়াই, অন্যদিকে বিজেপির একলা চলনীতি। এই দুইয়ের মাঝে এক বড় প্রশ্ন হচ্ছে, পাহাড়ে কি আবার লাল দুর্গ গড়ছে? শাসক জোটের অন্দরে সমীকরণ আর মথার জনপ্রিয়তার গ্রাফের মাঝখানে দাঁড়িয়ে বামেদের কামব্যাক কি কেবলই কল্পনা, নাকি বাস্তব সম্ভাবনা আছে? বিশেষজ্ঞরা বলছেন, নিচু তলায় তিন দলের কর্মী সমর্থকদের মধ্যে যে সংঘাত চলছে তা ভোটারদের একাংশকে বিভ্রান্ত করে তুলছে। তাই এই অসন্তোষের ভোট কি তবে শেষ পর্যন্ত কাস্তে হাতুড়ির ঝুলিতে যাবে? বামেরা কি এবার আবেগের বদলে যেটা করছে, মানে এডিসির নিজস্ব ক্ষমতা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানকে হাতিয়ার করছে, তা কতটা প্রভাবিত করছে এডিসির ভোটারদের? হারানো জমি ফিরে পেতে তাদের এই বাস্তববাদী প্রচার কি জনজাতি যুবদের মন জয় করতে পারবে? গত কয়েক বছরে বামেদের সংগঠন তাসের ঘরের মতো ভেঙে পড়লেও সাম্প্রতিক মিছিলে ভিড় এবং বুথ স্তরের সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যে বামেরা এবার ডু অর ডাই লড়াইয়ে নেমেছে। গণমুক্তি পরিষদ কি পারবে তাদের পুরনো ভোটারদের ঘরে ফেরাতে? তিপ্রামথা, আইপিএফটি এবং বিজেপি আলাদাভাবে প্রার্থী দেওয়ায় জনজাতি ভোট আড়াআড়ি ভাবে ভাগ হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে? এই ভোট বিভাজনের সুফল কি বামেরা ঘরে তুলতে পারবে, নাকি বামেদের ভোট কাটার সুফল পাবে অন্য কেউ? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পাহাড়ে বামেদের পুনরুত্থান নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তার নেপথ্যে কি ধরনের গভীর রাজনৈতিক ফ্যাক্টর কাজ করছে তা জানতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট বাম নেতৃত্ব সমীর দেববর্মা। সমীর বাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। হ্যাঁ বলুন। আমি নিউজ ভ্যানগার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকেও ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে শুভেচ্ছা, নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। সমীর বাবু, শুরুতেই যে কথাটা জানতে ইচ্ছে করছে আপনাকে, কারণ পাহাড় বলতেই বামেদের দুর্গ বলা হতো, আর আমরা দেখেছি বছরের পর বছর, দশকের পর দশক পাহাড়ে বামেদের একচ্ছত্র আধিপত্য ছিল। এখন বিগত নির্বাচনে পাহাড় আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু এবার রাজনৈতিক মহলে একটা গুঞ্জন যে বামেদের হারানো জমি ফিরে আসছে। এই জল্পনার ভিত্তি কি? মানে স্রেফ শাসক দলের প্রতি মানুষের ক্ষোভ, নাকি আপনাদের তৃণমূল স্তরের সংগঠনের মানে পুনর্গঠন করা সম্ভব হয়েছে বলে এই যে মানে হারানো জমি ফিরে পেতে পারেন এই জল্পনা চলছে? 2021-এ তিপ্রামথা এবং বিজেপি জোট করেই ক্ষমতায় আসে, নির্বাচনটা লড়ে, আসন ভাগাভাগি করে লড়ে। পরবর্তী সময়ে তিপ্রামথার যে প্রতিশ্রুতি ছিল, সেই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড রাইটস, আমাদের জমির উপর যে অধিকার, তারপরে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এরপরে প্রতিটা ঘরে বেকারের চাকরি দেওয়া, দুকেই ক্ষমতায় এসেই এডিসিতে পুলিশ নিয়োগ করবে। বেকার যারা মানে এডিসি এরিয়াতে ত্রিপুরাদের মধ্যে বেকার থাকবেই না, এই অবস্থায় যাবে। এই যে প্রতিশ্রুতিগুলা, এটা মানুষ, এডিসি এলাকার জনগণ গত 5টা বছরই দেখেছে। তারা নির্বাচন পেরিয়ে যাওয়ার পরে শুধুমাত্র নিজেদের ক্ষমতা নিয়েই কারাকারি ছিল, দুর্নীতিতে ডুবে গেছে এডিসি পুরা প্রশাসন। এডিসি 40 বছর ইতিহাসে 15 বছর বিরোধীরা রাজ করেছে। এখন তিপ্রামথা, বাম ফ্রন্ট 25 বছর ছিল। এই 40 বছর ইতিহাসে আপনার সব থেকে দুর্নীতি নিমজ্জিত এই সরকার হলো তিপ্রামথা সরকার। চূড়ান্ত ব্যর্থ, নিষ্কর্মা, এবং মানুষ এখন তাদের নাম শুনতেই পারে না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তিপ্রামথা শুধুমাত্র একা না, তিপ্রামথা এবং বিজেপি উভয়ই এডিসি এলাকার জনগণের যে ভোটার, তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তাদেরকে মানুষ, জনগণ এখন বিশ্বাসঘাতক বলে। কারণ যে আশ্বাস দিয়ে 2021-এ
এবং 2018-তে রাজ্য সরকারে পরবর্তী সময় 2021-এ এডিসি নির্বাচনে ক্ষমতা দখল করেছিল, সেটার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল কিছুই করেনি। এডিসিতে তিপ্রামথা করতে পারেনি, এই দায় কিন্তু বিজেপি এড়াতে পারে না, কারণ জুট করে ক্ষমতায় লড়ে ক্ষমতা এডিসি দখল করেছে। এডিসি দখল করার পরে এখন না, এখানে আমি জোটের কথা আপনি বলছেন, আমি ইন্টারাপ্ট করছি আপনাকে। 2021-এ যেটা আমরা দেখেছিলাম আসন ভাগাভাগি করে তারা লড়াই করেছিল। তিপ্রামথা এবং বিজেপির মধ্যে কোনো জোট ছিল না, জোট ছিল না, জোট ছিল আইপিএফটি না, তিপ্রামথার সঙ্গেও একটা তাদের একটা আসন ভাগাভাগি ছিল, না হলে তো এই লড়াইটা তো ত্রিমুখী তখন ছিল না। মূলত বামফ্রন্ট, তিপ্রামথা, আইপিএফটি এবং এই বিজেপির তার জোট ছিল আইপিএফটির সঙ্গে, কিন্তু কিছু কিছু জায়গাতে তাদের একটা এই যে উপরের তলায় কোলাকুলি, নিচের তলায় মারামারি, এই যে সূত্রটা, এই যে কৌশলটা, এটা কিন্তু কাজ করেছিল সেই 21-এও নির্বাচনে, এডিসি নির্বাচনে এটা কাজ করেছিল। এটা মানুষ, জনগণ, এডিসির যে ভোটাররা এটা কিন্তু ঠিকভাবে উপলব্ধি করেছিল যে আপনি এই জোট ছিল না, আসন ভাগাভাগি ছিল না, কিন্তু তাদের মধ্যে এই মানে লেফট ফ্রন্টকে, কমিউনিস্টদের হারানোর জন্য যেটা করা দরকার তারা এটাই সবগুলা করেছে। মানুষের কাছে প্রতিশ্রুতির বন্যা বয়ে দিয়েছিল, কিন্তু কিছু করতে পারেনি। পুরা ব্যর্থ প্রশাসন। আজকে রাজ্য সরকারের ক্ষমতায় আছে তিপ্রামথা এবং বিজেপি এবং আইপিএফটি জোট করে আছে। আপনি এখন যেভাবে তারা এই যে বিভিন্ন প্রতিদিন যেভাবে এই এডিসি নির্বাচনকে সামনে রেখে যে মারামারি, এই উপরের তলায় দিল্লিতে তো কই মারামারি নেই, তো এখানেও আগরতলাতে তো চিফ মিনিস্টারের সঙ্গে তিপ্রামথা সুপ্রিমোর তাদের তো মধ্যে তো এই মিষ্টি খাওয়া হয়, চা, সমস্ত টেবিলে খুব মানে কৌশল বিনিময়ে কথাবার্তা, খুব সুসম্পর্ক। তাহলে এই যে নিচের তলায় যে ঝগড়া, এটা কি কৌশলে করছে না? এটা কিন্তু জনগণ এখন অবিশ্বাস, জনগণও কিন্তু তাদের মুখে প্রশ্নের মুখে, কিন্তু তিপ্রামথা সুপ্রিমো কিন্তু আজকে সেই সন্দেহের বাইরে নয় যে দিল্লিতে গিয়ে তারা এই যে দিল্লি সে ফোন আয়া এই করে দিল্লিতে দেখে নিলেও তারপর সেখানে মিটমাট করে একটা চুক্তি করে যে কিছু একটা করে এখানে এসে দিল্লি সে কুচ লেয়া এই মানে দিল্লি থেকে ফিরে আসলেই এটা কিছু নিয়ে আসবেন, এই যে প্রতিশ্রুতি দিয়ে যাওয়ার আগে প্রতিশ্রুতি দিয়ে গেছিল এবং পরবর্তী সময় এসে যে বাহুটাগুলা, এটা কিন্তু এডিসির যে ভোটার বা জনগণ এটা কিন্তু বুঝে ফেলেছে। এখন যার জন্য এই যে আমাদের পার্টি যেখানেই এইটা ডোর টু ডোর ক্যাম্পেইন, আমরা বড় মিছিল করছি না, বড় জনসভা করছি না, কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেইনে গিয়ে আমরা জনগণের যা রেসপন্স পাচ্ছি, মানুষ এই তিপ্রামথা বা বিজেপি তারা যেভাবেই প্রতিশ্রুতি দিক, তারা যেভাবেই তাদের কাছে নেওয়ার জন্য যেটাই করুক, কিন্তু মানুষ এখন পরিষ্কার বলছে রেগার কাজ নেই, হাতে কাজ, কোনো কাজের রেগার বাইরে অন্য কাজও নেই। তারপরে বেকাররা বলছে চাকরি নেই। এই এডিসি যারা বলেছিল সরকারি মানে এডিসি ক্ষমতা গিয়েই যে এই পুলিশ নিয়োগ করবে, 6,000 পুলিশ নিয়োগ করবে, সেটা নেই। তারপরে যে পরবর্তী সময় যে পরীক্ষাগুলো হয়, সিভিল ইঞ্জিনিয়ার, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর সাবজোনাল, ডেপুটি পিইউ, এই যে পরীক্ষাগুলো হলো, রেজাল্ট দিতে পারছে না মানুষ। যুবকরা আজকে তাদেরকে দেখতেই পারে না, এবং তিপ্রামথা সুপ্রিমো বুবাগ্রাও এখন আর ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করতে সাহস করেন না, কারণ যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন কোনোটাই রাখতে পারেননি। সুতরাং কথা বলার তো নেই। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের যে ছোট ছোট যে মিছিলগুলো হচ্ছে বা জনসভাগুলো হচ্ছে, সেখানে কিন্তু তিপ্রামথার যারা সমর্থক, যে যুবক বা যারা, তারা মিছিলে সরাসরি না আসলেও মিছিলের কাছাকাছি কিন্তু সবগুলো শুনছে। আমাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন তাদের কথা শুনছেন। আমরা তো বাস্তব কথা বলি, আমরা কোনো তাদের মতো কোনো অলৌকিক যেটা মানে যে স্বপ্নটা কোনোদিনই সফল হবে না, যে প্রতিশ্রুতিগুলো কোনোদিনই করতে পারবো না, সেটা কিন্তু বামফ্রন্ট বা সিপিআইএম কোনোদিন দেয় না। সুতরাং তারা তো দেখেছে এই 5 বছরে। না, এখন সমীরবাবু, এই যে গণমুক্তি পরিষদ তো একসময় পাহাড়ের একদম শেষ কথা ছিল, কিন্তু এই 2018 পর মানুষ আপনাদের উপর ভরসা করা মানে ছেড়ে দিয়েছে, ভরসা লিটারালি করেনি, সেটা 2018 হোক 2021 হোক। এখন
বর্তমানে এই পরিস্থিতির মধ্যে তরুণ প্রজন্মের কথা আপনি বলছেন, যুবদের কথা আপনি বলছেন, তরুণ প্রজন্মের যারা জনজাতি ভোটার বা উপজাতি ভোটার যারা, তাদের কাছে পৌঁছতে আপনারা কি বার্তা দিচ্ছেন? এখন সবই কি মানে আপনি এখন যে জল্পনাটা চলছে যে বামেদের এবার জমি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছুটা হারানো জমি ফিরে পেতে পারে, সেটা কি শুধুমাত্র শাসক দল এডিসিতে যারা শাসক দল তিপ্রামথা তাদের উপর ক্ষোভের কারণেই বামেদের জমি ফিরে আসবে, নাকি আপনারা কোনো নতুন বার্তা দিতে পারছেন? আমাদের বার্তা তো পরিষ্কার, আমাদের প্রশাসন দেখেছেও, যারা 25 বছরের তারা আমাদের যে শাসন তারা তো দেখেছে, এবং যারা এখন রাজ্য সরকার যারা শাসন করছেন, এই জোট সরকার তো শাসন করছেন, তাদের শাসনও দেখেছে। এই আপনার 5 বছর শেষ হলো, আর প্রায় 2 বছর চললো, তাহলে তো 7 বছরের এই যে প্রায় 8 বছর চললো, মানে 7 বছর এই প্রশাসনগুলো তো তারা দেখেছে। তো এখানে রিক্রুটমেন্ট দেখেছে, আগে তো বছরে যতবার রিক্রুটমেন্ট হতো, এই রিক্রুটমেন্টগুলো তারা যুবকরা তো দেখেছে। টিপিএসসি পরীক্ষা খুব মানে একেবারে ক্লিন, টিপিএসসি যারা পরীক্ষা দিত তারা ছেলেরাই বলতো টিপিএসসি পরীক্ষা দিয়ে অনেকেই যে চাকরিগুলো পেয়েছে তাদের কোনোদিন স্বপ্নের বাইরে, কল্পনার বাইরে ছিল চাকরি পাওয়ার ব্যাপার। এই ব্যাপারগুলো তো দেখেছে। এটা শুধুমাত্র এডিসি এরিয়ার বাইরে নয়, এডিসি এরিয়ার ভিতরেও যারা মানে জনজাতি সম্প্রদায়, মানে উপজাতি সম্প্রদায় যারা আছেন, তাদের মধ্যেও এই বার্তাটা এটা কিন্তু পরিষ্কার যে চাকরি হবে, একমাত্র লেফট ফ্রন্ট আসলেই চাকরি হবে। আপনি এই যে আপনি দেখুন না, এই যে যুবকরা যারা পরীক্ষা দিল, এত টাকা খরচ করে লাইনে দাঁড়িয়ে পরীক্ষাগুলো দিল, আপনি সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পরীক্ষাগুলো দিল, কিন্তু রেজাল্ট দিতে পারলো না। কেন দিল না? কেন দিতে পারছে না? তাহলে ত্রুটিটা কোথায়? এটাও তো, তারা তো বোকা নয়। এই যে উপজাতি সম্প্রদায় বা জনজাতি সম্প্রদায়ের যে শিক্ষিত ছেলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যারা পিজি ডিগ্রিধারী বা স্নাতক স্তরে যারা যে ছেলে মেয়েরা যা বা মাধ্যমিক পাস, 12 পাস, তারা তো অভিজ্ঞতা নিয়ে বিচার করছেন। তো আপনি মানে কাদের শাসনে চাকরিটা হতো, এবং এইরকম পরীক্ষা দিয়ে বছরে টেট পরীক্ষা কতবার হতো? 2বার হতো টেট পরীক্ষা। এই আজকে টেট পরীক্ষা রেজাল্ট দেওয়ার পরেও নিয়োগ হচ্ছে না। রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন টেট পাস করলেই চাকরি দিতে হবে, এমন কোনো কোথাও বলা নেই। এই যে কথাগুলা, এই কথাগুলাই তো আজকে যুবকদের মধ্যে বামেদের প্রতি ঝুঁকার, আকর্ষণ হওয়ার এটাই মূল কারণ। আর একটা দেখুন, আপনি এডিসি প্রশাসনের 40 বছরের ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যে আমার পেনশন আদায় করতে হয়েছে হাইকোর্টে গিয়ে। এই যে আপনি অগাস্ট 2023 থেকে এই যে মানে আপনি 2025 নভেম্বর পর্যন্ত টোটাল যা রিটায়ার করেছে 356 জন রিটায়ার করেছে, 356 জন। তাদের মধ্যে হাইকোর্টে কেস করে পেনশন নিতে হয়েছে 253 জনকে। 143 জন আজকেও ঝুলছে, তারা পেনশনটা, মাসিক পেনশনটা দিচ্ছে, কিন্তু তাদের অন্যান্য সুযোগ সুবিধা যেমন আমরা গ্র্যাচুইটি পাচ্ছে না, আপনার এই যে পেনশনের যে কমিউনিটি মানে কমিউট করা যেটা, এগুলো তো পাচ্ছে না। এটা তো এগুলো মিলেই তো ভালো টাকা একসঙ্গে না পেলে রিটায়ারমেন্ট করার পরে আপনি 33 বছর, 34 বছর, 35 বছর চাকরি করার পরে যে টাকাটা পাবেন, আপনি কি পরিকল্পনা করবেন বলুন তো? আপনি যদি ভেঙে পান, একটা গ্র্যাচুইটি টাকা যদি কেউ 8 লাখ টাকা পায়, সেটা ধরুন 5 লাখ একবার, 3 লাখ একবার, তারপর কিছুদিন পর আর কমোট তো তার কোনো খবরই নেই, তাহলে প্রভিডেন্ট ফান্ড তার কোনো খবর নেই। তাহলে এই যে এই অবস্থাগুলো তো আজকে আপনি যারা গ্রামে আছেন বা শহরে আছেন, যে উপজাতি সম্প্রদায়ে যে শিক্ষিত, তারা তো সবগুলো চোখে দেখছে। তো আর এগুলো তো আজকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং প্রিন্ট মিডিয়ার কল্যাণে সবগুলোই বেরিয়ে যাচ্ছে। এই যে পেনশন হচ্ছে না, আপনি দেখুন প্রশাসন চালাতে পারছে না। তারপরে আপনি দেখুন তাদের যে এক্সিকিউটিভ মেম্বার, সেই সুপ্রিমো, তারা কোথায় ঘুরছেন? আপনি বিদেশে চলে যাচ্ছেন। তারপরে বিদেশে একটা জায়গা আপনার বিভিন্ন রাষ্ট্রে গিয়ে ঘোরাফেরা করছেন, এখানেও তাদের এই সিকিউরিটি থাকার জন্য কনস্ট্রাকশন করছে, টেম্পোরারি নয়, পার্মানেন্ট কনস্ট্রাকশন। এই টাকাগুলো আসছে কোথা থেকে? ফান্ড ডাইভার্ট হচ্ছে নিশ্চয়ই। এটা কি রাজ্য সরকার তার দায় এড়াতে পারে? রাজ্য সরকার কি এখন তিপ্রামথা তো বারবার তো রাজ্য সরকার দিকে মোড় ঘুরিয়ে দিচ্ছেন, বলছে রাজ্য সরকার ফান্ড দিচ্ছে না, এবং রাজ্য সরকার বলছে যথেষ্ট ফান্ড দেওয়া হয়েছে তিপ্রামথা। এবং যে কথাগুলো আপনি বলছিলেন এক্ষুনি, যে মথার যারা নেতৃত্বরা তারা বিদেশ ঘুরছে, এবং মানে টাকার যে ফান্ড দেওয়া হয়েছে সেই ফান্ডের প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না, সেটা অন্য খাতে খরচ হয়ে যাচ্ছে। সেটা তো
রাজ্য সরকার বলতে পারবে, এটা দেখার দায়িত্ব রাজ্য সরকার তো নিশ্চয়ই রয়েছে। আপনি রাজ্য সরকার এবং তারা একসঙ্গে সরকারে আছে, একসঙ্গে সরকারে আছে, এমন না যে এরকম এখন যা অবস্থা এরকম সাপে নিয়লে সম্পর্ক, মানে যা বোঝা যায় মানে একেবারে নিচু তলায়, উপর তলায় তো আমরা দেখি না কোথায়, উপর তলায় তো তাদের মধ্যে খুব মানে ভালো সম্পর্ক। এই যে এটা আপনি বলুন, এই যে 5 বছরের মধ্যে কোন মুখ্যমন্ত্রী গেছে এডিসি এরিয়াতে, এডিসি যে হেডকোয়ার্টার খুমলুঙে? আমি তো শুনিনি যে তাদের কি দেখার দায়িত্ব নেই? এই যে আজকে এখন নির্বাচন কাছাকাছি, এখন মানে কয়েকজনে মিলে দুর্নীতি হচ্ছে, 5 বছরে জার্নি ব্যাপারটা এমন নয়। বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গেছেন এবং মুখ্যমন্ত্রীর কোনো কিছু খোঁজ নেওয়ার জন্য যে সেখানে সরাসরি গিয়ে পৌঁছতে হবে ব্যাপারটা এমন নয়। এডিসি সব এলাকাতে হয়তো মুখ্যমন্ত্রী বলেননি, কিন্তু খুমলুঙে মুখ্যমন্ত্রী গেছেন এবং বিভিন্ন এডিসি এলাকাতে বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন ইয়েতে মুখ্যমন্ত্রী তাদের আজকে বিজেপি যে কথাগুলো বলতে চাইছে যে ট্রাইবাল ডেভেলপমেন্ট তারাই করতে পারবে, এই যে দেখানোর যে এই যে ব্যাপারটা, এটা দেখার যে ব্যাপারটা, তাহলে তার দায়িত্বের মধ্যে পড়ে না? আপনারা সবাই জানি 2018 আগে ত্রিপুরাতে বিজেপি কি ছিল, কত পার্সেন্ট ভোট পেত? 3%, 4%, 5% ভোট পেত। সেখান থেকে চলে গেল কোন জায়গায়? তাহলে কোথ থেকে ভোটটা ডাইভার্ট হলো? এই যে প্রতিশ্রুতিগুলো, এই যে ভিতরে যে প্রতিশ্রুতি দেওয়া, ভোটগুলো তো নিশ্চয়ই বামের একটা অংশ ছিল। তারপরে কংগ্রেসের পুরা ভোট চলে গেছে, বামেরও কিছু একটা পার্ট ছিল, একটা পার্ট নিশ্চয়ই ছিল, পরিবর্তন তো হতো না। এখন এই বর্তমানে যে বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা একই সঙ্গে সরকারে থেকেও, যেটা আপনি বলছিলেন যে এডিসি নির্বাচনে আলাদা লড়ছে, এই বিষয়টাকে আপনারা মানুষের কাছে মানে কিভাবে ব্যাখ্যা করছেন? এই ভোট বিভাজনের সুফল কি সত্যি বামেদের পক্ষে মানে যাবে বলে মনে করেন? মানে মানুষের কাছে আপনারা কি বলছেন? এই যে লড়াইটা, এটা আসলেই বাস্তবের লড়াই কিনা এটা নিয়ে কিন্তু জনসাধারণের মধ্যে সন্দেহ আছে। কারণ 2000 এই যে আপনি যে রাজ্য বিধানসভা যে নির্বাচন গেল, তাদের মধ্যে তো লড়াই হয়েছে। যেখানে ত্রিপুরা কোনোদিনই জিতার সম্ভাবনা নেই, সেখানেও ত্রিপুরা প্রার্থী দিয়েছে, লড়াই হয়েছে, ত্রিমুখী লড়াই, সিপিএম এদিকে বিজেপি আর এদিকে হলো ত্রিপুরা কিন্তু জুট করে লড়াই করেনি, এরা প্রার্থী দিয়েছে তাদের মতো করে বিভিন্ন জায়গা, যেখানে জিতবে না সেখানে ভোট কাটার জন্য এগুলা করছে। এখন জনগণ কিন্তু এই জায়গাতে তারা কিন্তু সন্দেহের মধ্যে আছে। এই ত্রিপুরা সুপ্রিমো উনি মুখে বলেন এক কথা, তারপরে কাজে করেন এক কথা। এটা কিন্তু আজকে মানুষ একেবারে তৃণমূল স্তরে ট্রাইবেল ত্রিপুরার যে ভোটার, তারা কিন্তু ওনাকে আর আগের মতো বিশ্বাস করেন না। ভূভাগরা মানে রাজবাড়ির প্রতি, রাজার প্রতি সবারই একটা দুর্বলতা থাকে, ট্রাইবেলদের ত্রিপুরার একটা দুর্বলতা থাকে। কিন্তু সেই জায়গা থেকে উনি এর আগে ওনার যে বাবা, ওনার যে মা, ওনারাও তো রাজনীতি করেছেন। এই ধরনের প্রতিশ্রুতি, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা রাজবাড়ি থেকে কখনো শুনি না। উনি যে ধরনের কথাবার্তাগুলো বলেন, উনি একেবারে সবগুলা করে দেবেন। যেমন স্বয়ং মানে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, উনি বোধহয় ওনাদের সামনে বোধহয় ঈশ্বর উপস্থিত, এরকম ভাবে ত্রিপুরার সামনে এই কথাগুলো বলছেন। আজকের দিনে কিন্তু এই জায়গাতে নেই, উনি এখন কিন্তু হাহুদাস করছেন। এটা এই যে উনার যে সঙ্গী সাথীগুলা আজকে যেভাবে বিজেপি ছাড়ছে, এটাও এই যে সারাটা, এটাও কি জায়গায়, এটা কি লোক দেখানো কিনা, এই সন্দেহগুলা, এই সন্দেহের বুটটা মানে আপনি বলছেন যে দল বদল করছে, যারা দল বদল করছে, যোগদান করছে, এটাও নিশ্চয়ই পাবলিকই সন্দেহ করছে। এরা আপনি ত্রিপুরা যে এই মন্ত্রী বিধায়ক, উনি বিজেপির ঘরের সঙ্গে গিয়ে মিটিং করছেন, আমবাসায় গিয়ে পত্রিকায় দেখিয়েছে, সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে। তাদের বিধায়ক একজন এটা প্রতিবাদ করেছেন, স্বীকারও করেছেন এরকম এটা করাটা ঠিক হয়নি। তাহলে আপনি কি করে বুঝবেন তাদের মধ্যে লড়াই হচ্ছে, বাস্তবিক লড়াই হচ্ছে? উনি ত্রিপুরা মন্ত্রী, দলের মন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী, আর উনি গিয়ে আমবাসায় গিয়ে এই মিটিং করছেন, বিজেপির কর্মী সবাই যোগ দিচ্ছেন, মিটিং করছেন। তাহলে এটা কি করে আপনি বিশ্বাস করবেন? তাদের মধ্যে যে লড়াইটা হচ্ছে এটা বাস্তবে লড়াই। এই লড়াইটা লোক দেখানো, মানুষকে বোকা বানানো, এই বোকা বানানোটা যেরকম করতে পেরেছিল 2018-তে, যেরকম করতে পেরেছিল 2021-এ, এই জায়গাতে নেই। আমরা
বিভিন্ন এলাকায় ঘুরছি, কিছু 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 এলাকায় কিছু বাধা 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 হয়, বাধা বাধা দিচ্ছে, এটা বিজেপিও দিচ্ছে, ত্রিপুরা মথাও দিচ্ছে, কিন্তু মানুষ কিন্তু সজাগ। এখন এই যে আপনি দলবদলের রাজনীতি যেটা চলছে, যেটা কথা আপনি বলছিলেন যে ত্রিপুরা মথা থেকে বিজেপিতে গেছে, আপনারা বলছেন যেটা সত্যিকারই গেছে কিনা না এটাও গটাপ, এটা আপনারা এখন অবিশ্বাসের চোখে দেখছেন। কিন্তু এখন এই দলবদলের রাজনীতির এই প্রেক্ষাপটে বামেদের যে আপনাদের যে নীতিগত অবস্থান, সেটা ভোটারদের কতটা আশ্বস্ত করতে পারছে বলে আপনার ধারণা? আমাদের বিশ্বাস তো, কারণ রাজ্য প্রশাসনে এবং এডিসি প্রশাসনে বাম প্রশাসনকে তারা দেখেছে, যেমন উন্নয়নের কাজ, হ্যাঁ, আপনার রেগার কাজ বলুন বা অন্যান্য যে মানে যে গরিব মানুষের কাজ বলুন, কর্মসংস্থানের প্রশ্নে বলুন, কর্মসংস্থান প্রতি বছর যে ধরনের চাকরি হতো এডিসিতে কম হয়েছে, কিন্তু রাজ্য প্রশাসনে তো প্রচুর কাজ হয়েছে। সেগুলা দেখেই তো মানুষ, জনগণ তাদের আস্থাটা রাখতে পারে, মানে পুনরায় বামেদের প্রতি যে বিশ্বাসটা, এটা তো আগেও ছিল বিশ্বাসটা, এটার মধ্যে এই যে বিভিন্ন ধরনের কথাগুলো ছড়িয়ে, যে এই যে মানে যদি ক্ষমতায় আসি, এডিসি ক্ষমতায় আসি, তাহলে 10 তারিখে যদি নির্বাচন হয়, রেজাল্ট মানে হবে, তারপরে 11 তারিখ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ঘোষণা হবে। এই যে অভিনয়টা, মনে হয় সিনেমার কোনো নায়ক মানে এরকম মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলছেন, এইভাবে বলছেন, বুক চাপড়িয়ে বলছেন, কখনো কাঁদছেন, কখনো বুক চাপড়িয়ে কথা বলছেন। এটাতে মানুষ এই আবেগগুলোতে অনেকগুলা আবেগের বুথগুলা নিতে পেরেছিল। আবেগের বুথ নিয়ে, মানুষের আবেগের বুথ নিয়ে এখন আরেকটা দলের কাছে বিক্রি করে দেবে, এটা ত্রিপুরা ছাড়া সব মানে সঠিকভাবে ওনার যে চিন্তাধারা, ওনার যে চলাফেরা, এটাতে বিশ্বাস করেন না। কারণ ত্রিপুরাসাদেরকে, আবেগকে, ইমোশনকে উনি কিন্তু বিক্রি করেছেন। উনি বিক্রি করে এই পাওয়ারে এসছেন, উনি পাওয়ার এনজয় করছেন। এডিসি প্রশাসন তো, এটার মধ্যে কোনো প্রশাসন নেই, এডিসি প্রশাসনের মধ্যে আছে উনি একা। মানে উনি রাজনীতি করতে আসেননি, না, উনি এসেছেন ত্রিপুরা বা জনজাতিদের উন্নয়নের জন্য, সে দাবি। এটা শুধু মুখে উনি এসেছেন এখানে আমোদ প্রমোদ করতে। এখানে কিছুদিন থাকার পরেই চলে যান, নাহলে দিল্লি, নাহলে শিলং। এখানে গিয়ে তো মানে ওনার যে মানে জীবনযাত্রা বা এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষ তো খবর রাখে। জনগণ কিন্তু এখন খুব, আপনি যে ইঞ্জিনিয়ার, যে ডাক্তার বা যে পিজি ডিগ্রিধারী যে ছেলেগুলা, তারা কিন্তু সব খবর রাখে। আর সোশ্যাল মিডিয়াতে কোথায় কোথায় কেউ ঘুরতে যান, পুনেতে ঘুরতে যান, কিভাবে ঘুরেন, এগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতেও পিকচারগুলো চলে আসে। তাহলে এই যে ত্রিপুরাসাদের যে ইমোশনটাকে ব্ল্যাকমেল করে ক্ষমতায় এসে, তারপরে এখন পাওয়ারটা শুধুমাত্র একনায়কতন্ত্রকে পরিণত করেছে এডিসি প্রশাসনকে। সেখানে কোনো প্রশাসন নেই তো, ওনার কথাই শেষ কথা। এটা কি প্রশাসনের কোনো, এডিসির যে এই যে বডিটা, এক্সিকিউটিভ যে বডিটা আছে, সেই বডিটার কোনো ডিসিশন, উনি যা বলবেন সেটাই হবে, সেটা তারা ডিসিশন, তারা কি সারা ত্রিপুরার পজিশনগুলো রিভিউ করে তারা কাজ করবে না? উনি একক দিল্লিতে গিয়ে নিয়ে এসে ইমপ্লিমেন্ট করেছেন, আমি দিল্লি থেকে এই প্রজেক্ট নিয়ে এসেছি, এই যে হিরোগিরিটা, এই হিরোগিরি কিন্তু ট্রাইবেলরা ভালোভাবে ভালো চোখে নেয়নি। এক সময় ছিল, এটা ছিল না আমরা বলতে পারবো না। ওনার ম্যাজিক এখন আর কাজ করছে না তো। এখন ত্রিপুরা মথার যে এই যে রাজকীয় আবেগ এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের এই যে দাবি তুলে পাহাড় জয় করেছিল, এটা তো ঠিক। এখন আজ 5 বছর পর আপনাদের শ্রেণী সংগ্রামের রাজনীতি কি সেই আবেগের মোকাবিলা করতে পারছে বা করতে সক্ষম বলে মানে মনে করেন? মানুষ কেন আবার আবেগের বদলে কাজটি হাতেরকে বেছে নেবে? আমরা তো কোনো আবেগের রাজনীতি আমরা কোনোদিনও করিনি। মানে কমিউনিস্ট পার্টি বা জিএমপি আবেগের কোনোদিন রাজনীতি করেনি। বাস্তব যা, এই যে জনশিক্ষা দিবস, জনশিক্ষা যে কর্মসূচি থেকে 1945 থেকে যার মানে এখন পর্যন্ত, তার যে ইতিহাস যদি দেখেন, কোনো সময় বাস্তবতা, পড়াশোনা দরকার, কর্মসূচি মানে এই যে কর্মসংস্থানের দরকার, সবগুলা বাস্তব কথাগুলা বলেই তো এসছে। এই কথা বলেছে এবং প্রশাসনে ছিল বলেই আজকে আপনি এই যে মানে শহরে, আপনি বিভিন্ন এলাকায় যদি ঘুরেন, আগরতলা শহরের এই যে মূলত নন্দননগর যদি যান, আপনি যদি যান চানমারি এলাকা,
হ্যাঁ, আপনি এইসব এলাকাতে যে বাড়িঘরগুলো হচ্ছে, এই টাকা পয়সা, এই যে অবস্থান, গরিব মানুষ, জুমিয়া পরিবার, কেউ মধ্যবিত্ত পরিবারে এসে পৌঁছলো, এই যে ইতিহাসটা, এই ইতিহাসটা তারা নিজের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখছে, তো বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে দেখছে। আর এখন ভাগ্যিস বামফ্রন্ট সরকার রাবার চাষটা একেবারে ঘরে ঘরে প্রায় পৌঁছে দিয়ে গেছিল। এই রাবার চাষের উপর ভিত্তি করে কিভাবে মানুষ এখন বেঁচে আছে, এবং এই যে বিভিন্ন কাজের মাধ্যমে মানুষ যারা পরিবারে দুজন চাকরি করেছে, দীর্ঘদিন চাকরি করার পরে তাদের পরিবারের গড়েই ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, এই বাড়িগুলা 4 তলা বাড়ি, 3 তলা বাড়ি আগরতলা শহরে। এখন আপনি এখানে 4 কোটি 5 কোটি ছাড়া জায়গাই পাবেন না। আপনি এটা তো আমরা এইসব অভিজ্ঞতার নিরিখেই 5 বছরের যে অভিজ্ঞতা, ত্রিপুরা মথা এই যে আবেগের কথা বলেছে, অনেক কথা বলেছে, আমাদের এই যে বুবাগরা তো অনেক কথা বলেছেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবে কিছু করতে পারেননি। এই যে বেকার যে শিক্ষিত ছেলেরা পরীক্ষা দিয়ে বসে আছে, রেজাল্ট দিচ্ছে না, এই যে হতাশা, এই জীবনের যে হতাশা, এই হতাশা থেকেই তো প্রকৃত বন্ধুকে, প্রকৃত বিকল্পকে তারা তো বাঁচতে শুরু করেছে। এবং যদিও আপনি প্রকাশ্যে মিছিল মিটিংয়ে অনেকে আসতে পারছেন না, কিন্তু নীরবে প্রচারে গেলে নীরবে বলছে, যাই করি না কেন ত্রিপুরা মথার সঙ্গে থাকি, বিজেপির সঙ্গে থাকি, মিছিলে যাই কিছু করে ভোটটা কিন্তু এবার ভেবে চিন্তেই দেব। সুতরাং বিপ্লবটা হবে এবার নীরবে। ওকে, এই জল্পনা তো চলছে চারিদিকেই, এবং যে বামেদের আবার জমি, আপনারা হারানো জমি ফিরে পাচ্ছেন, কিন্তু এখন গত কয়েক বছরে আপনাদের পাহাড়ে যে বহু বাম কর্মী, মথা বলুন বা বিজেপি বলুন কিংবা আইপিএফটি বলুন, শুরুর দিকে আইপিএফটিতে যোগ দিয়েছে, আমরা দেখেছি সেটা। এখন সেই ভাঙন রোধে মানে পুরনো ক্যাডাররা বা পুরনো কর্মী সমর্থকরা তারা কতটা ঘরে ফিরে এসছে বা ঘরে তাদের ফিরিয়ে আনতে আপনারা সফল হয়েছেন? না, যারা বাস্তব বুঝতে পেরেছেন তারা তো অনেকেই ফিরেছেন, অনেকে দোতলায় আছেন, মানে দোটানায় আছেন। কিন্তু অভিজ্ঞতা নিয়ে দেখছে তো কোন জায়গায় আসলে প্রকৃত বন্ধুকে, প্রকৃত যে কাজ করে কে, তারা তো দেখেছে এই রকম। হ্যাঁ, আমরা এই দলবদল বলেন বা বিভিন্ন সময় বুটের সময় আমরা খাম বড়ে বা খাম টাম দিয়ে বা দল ঘর বন্ধ করে মিটিং করে তারপরে মহিলাদের কাছে খাম ধরিয়ে এই ধরনের রাজনীতি কোনোদিনই বামফ্রন্ট করিনি, কমিউনিস্ট পার্টি করিনি, জিএমপি করিনি। এখন এইগুলাই তো তারা তুলনা করছে। বুথ এলেই দামটা বেড়ে যায়, ভোটারদের দামটা বেড়ে যায়, তাদের কদর বেড়ে যায়, মানে খুব স্বপ্ন দেখানো হয়, অবাস্তব অলৌকিক স্বপ্ন দেখানো হয়। কিন্তু বুথ ফিরিয়ে গেলে তো এই কাদা ছোড়াছুরি, মারামারি, তারপরে আপনি শুধুমাত্র মানে কাজ তো নেই, কোথাও কাজ নেই। আপনি এখন প্রতিটা দোকানে, প্রতিটা জায়গাতে অটো চলেন, আপনি রিক্সা চলেন, আপনি টাইলসের দোকানে যান, যে কোনো জায়গাতে যান, বলছে ব্যবসা নেই। আপনি অটো দড়ি চলেন, বলছে সাওয়ারি নেই, মানে যাত্রী নেই। রিক্সায় বলছে, সবার একই কথা। আগে 2টা বাজার আগে 1200 টাকা মোটামুটি অটোওয়ালারা ইনকাম করে নিত, 12টা মানে 2টার মধ্যেই। বাকি সময়টা তারা অটো চালাইতো না, বাড়িতে চলে যেত, বিশ্রাম করতো, সারাদিন পরিশ্রম। এখন বলছে যে রাত্রি 7টা পর্যন্ত চালিয়েও 700 টাকা ইনকাম করাটা খুব টাফ। এই যে ব্যাপারগুলো, বাস্তব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে রেখেই তো মানুষ তো, এটা তো শহরের কথা, কিন্তু একই চিত্র তো গ্রামে তো আরো খারাপ, কাজের অবস্থা, কাজ নেই গ্রামে, আরো অবস্থা। আপনি শুরুতে বলছিলেন যে আপনারা ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, ছোট ছোট সভা করছেন, বড় সভা করার কি সাহস করছে না এখনো বামফ্রন্ট? মানে এডিসিতে বড় সভা বড় সভা তো করছে না, লোক জমায়েত তো এই যে দক্ষিণে কালারসারাই তো আমাদের যিনি পার্টির রাজ্য সম্পাদক, উনি তো বিরাট বড় জনসভা করেই এটা প্রচারটা শুরু করেছেন। এছাড়াও তো উত্তর ত্রিপুরায় যে জনসভাগুলো হচ্ছে, সেখানেও তো বড় বড় জনসভা হচ্ছে, ছোট ছোট করে জনসভাগুলো করছে। নিশ্চয়ই পার্টি প্ল্যান আছে বড় জনসভা। এই যে জনসভাতে বা আপনাদের মিছিলে যে এই মুহূর্তে যে ভিড় দেখা যাচ্ছে, যে ভিড়কে কেন্দ্র করে এই মুহূর্তে একটা জল্পনা সৃষ্টি হচ্ছে যে বামেরা আবার শক্তিশালী হচ্ছে পাহাড়ে, বামেরা আবার তাদের দুর্গ ফিরে পাবে। এখন এই মানে মিছিলের ভিড়টা কি শেষ পর্যন্ত মানে ভোটের ভিড়ে রূপান্তরিত হবে, তার কোনো গ্যারান্টি আছে? পাচ্ছেন কি আপনারা গ্যারান্টি?
গ্যারান্টি তো মানুষের প্রতি তো বিশ্বাস রাখতেই হবে। মানুষের প্রতি বিশ্বাস হারানো তো ঠিক না এবং এটা পাপ। বিশ্বাস রাখতে হবে। মানুষ, হ্যাঁ, মানুষ মানুষকে বিশ্বাস করে এবং আমাদের প্রতি বিশ্বাস তো বিগত দিন দেখিয়েছে এবং আমাদের কাজের নিরিখেই তারা বিশ্বাস রেখেছিল। এবার প্রতিটা জায়গায় তো একটা পাড়াতে ধরুন 100 মানে এরকম 50 পরিবার প্রচার করতে গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইনে 50 পরিবার থেকে লোক বেরিয়ে এসে মোটো ছোটখাটো সবার মতো হয়ে যায়। ছোট এই পাড়া ভিত্তিক ডোর টু ডোর ক্যাম্পেইন বিভিন্ন জায়গায় ভালো রেসপন্স, আমরা ভালো রেসপন্স এবং এই রেসপন্স যদি আগামী দিন যত এগোতে থাকবে তাদের যে লড়াইটা, এই যে গাড়ি ভেঙে দেওয়া, কাকে ব্রয়লার মুরগির মতো ছিঁড়ে ফেলা, কাউকে ছাগলের মানে যেভাবে চামড়া ছোলা হয় সেভাবে ছুঁড়ে ফেলবো, এই যে কথাবার্তাগুলা, এটা তো কেউ মানে আমরা এতদিন আমরা শুনিনি। এখন এই বিজেপি তীব্রামথার মধ্যে যে কাদা সরাসরি যে ধরনের বাক্য বিনিময় হইতেছে, এইটাতেও কোনো মন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা বা কোনো আরো বড় তীব্রামথারও বড় স্তরের নেতাদের মুখ থেকে, এটা এই যে পরিবেশটা, এটাই মানুষ কিন্তু বিরক্ত। এটাতে কিন্তু যেমন সাধারণ মানুষ এরা তো বুঝে, এটা সাধারণ মানুষ এই ডায়লগুলা তো তারা এটা তো বুঝে। পরবর্তী যে ভিতরে যে বিশ্লেষণগুলা, এটা হচ্ছে যে শিক্ষিত যারা শিক্ষিত তারা আরো বেশি করে তারা আরো বেশি করে দেখে এবং তারা তো দেখছে তো একজন বিধায়ক হওয়ার আগে, মন্ত্রী হওয়ার আগে তার যে সম্পত্তিটা কি আর এখন কি আছে, এটা তো মানুষের চোখের দৃষ্টির বাইরে না তো। এই যে তো মানে একেবারে কোথায় বাড়ি করছে, কোথায় দিল্লিতে করছে, এখানে কোথায় লেম্বুসারাতে করছে, এদিকে কোথায় মানে মুঙ্গিয়াকামের ভিতরে করছে, এগুলো তো আজকের সোশ্যাল মিডিয়ার কল্যাণে কোথায় কি হচ্ছে এটা আপনি মুহূর্তের মধ্যেই এটা একেবারে মানে এটা পৃথিবীতে চলে আসে, পৃথিবীর নজরে। ওকে সৌরভ, একটা বিষয় হচ্ছে যে এখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কৌশল নিচ্ছে এই মুহূর্তে এডিসি দখল করার জন্য। এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার বক্তৃতায় বারবার ঐক্য বা থানসা যে শব্দটির উপর জোর দিচ্ছেন, এই কথাটি বারবার বলছেন। উনি একটি রাজনৈতিক দলের সুপ্রিমো হয়ে উনি বলছেন যে থানসা থাকা প্রয়োজন। থানসা শুধু জনজাতি কিংবা তিপ্রাসাদের মধ্যে নয়, অনেকেই বলছেন যে থানসা গোটা রাজ্যে গোটা দেশে থাকা প্রয়োজন। এখন মানে এই ঐক্যটা, এবং সেটা আমাদের দেশে আছে, আমাদের রাজ্যেও আছে। এখন আপনারা মানে ভোটারদের পুনরায় নিজের ঘরে ফিরিয়ে আনার জন্য বারবার অনেক ধরনের কৌশল নেওয়া হচ্ছে। এখন তাহলে প্রদ্যুৎ দেববর্মা যখন জনজাতি ঐক্যের ডাক দিচ্ছেন, তখন আপনারা শ্রেণী সংগ্রামের যে কথা বলছেন, তাতে কি পাহাড়ের মানুষের আবেগের সাথে লড়াই করতে মানে সক্ষম হচ্ছে বামফ্রন্ট এই মুহূর্তে বর্তমানের জায়গায় দাঁড়িয়ে? কেন আবেগটা বেশি হচ্ছে নাকি মানে শ্রেণী সংগ্রামকে বেশি ঝুঁকছে মানুষ? না, আপনি সম্প্রীতি, জাতি উপজাতির সম্প্রীতি আছে বলেই তো, ছিল বলেই এডিসি গঠন হয়েছে। এডিসি যখন বিল আসে, এডিসি যখন 1979 ইংরেজিতে রাজ্য বিধানসভায় বিল আসে, তখন যুব সমিতির বিধায়ক কতজন ছিল? 4 জন। 17টার মধ্যে 4টে, বাকি 13টা কি লেফট ফ্রন্টের। আর 17টা বাদ দিয়ে বাকি 43টা কার? বাকি 43টা কার? এটা এসসি এবং ইউআর ক্যাটাগরি, এই মানে এই ক্যাটাগরি মিলে তো। তাহলে আপনি 56 জন হলো বিরোধী বিধায়ক, মানে টিউজেসের বিরোধী, যারা এই মানে এখানকার যারা এই স্থানীয় দল, লোকাল যে পার্টি, আঞ্চলিক দল, তাদের হইল 4টে, বাকি 56টা কার? লেফট ফ্রন্টে। তাহলে লেফট ফ্রন্টে কি শুধু ট্রাইবেল তো ছিল না, এটার মধ্যে বাঙালি ছিল, এটার মধ্যে বাঙালির মধ্যে এসসিও ছিল। সবাই মিলে এই যে এডিসিটা গঠন হয়েছে। 40টা সিট তো নন ট্রাইবেল ছিল। 40টা সিট নন ট্রাইবেল ছিল তো। 43টা তো হলো শুধু এসটি, 43টা শুধু এসটি। তাহলে 43টার মধ্যে মাত্র 4টা। তাহলে বাকি যে নন ট্রাইবেল যারা বাঙালিরা এটাকে সাপোর্ট করেছে। তাহলে এই যে বুবাগ্রার থেকে এই যে ঐক্যের যে বার্তা, থানসার বার্তা কে দিয়েছে? বামপন্থী দিয়েছে প্রথম থেকেই। উনি তখন রাজনীতিতেও নেই, ওনার বাবা রাজনীতি আছেন, ওনার মা রাজনীতি আছেন, কিন্তু ওনার রাজনৈতিক জীবনটা কখনো উনি এত মানে রাজনৈতিক অস্থিরতা, কথাবার্তার মধ্যে, সিদ্ধান্তের মধ্যে যে অস্থিরতা, এই অস্থিরতাগুলো তো থেকেই প্রমাণ করে। কংগ্রেসের যখন সভাপতি ছিলেন তখন এক ধরনের কথা বলেছেন, একটা কথা বলেই তো
বিরোধ হয়েছে বলেই তো কংগ্রেস থেকে বেরিয়ে গেছেন। উনি এনজিও করেছেন, এনজিও বলছেন এটা কোনোদিন রাজনীতি হবে না। ত্রিপুরা মথা তো একসময় এনজিও ছিল। তাহলে আপনি সেই 1917 যে ঐক্যটা বামফ্রন্ট দেখিয়েছে, কমিউনিস্টরা দেখিয়েছে, জিএমপি দেখিয়েছে, সেই বার্তা তো অনেক আগে থেকেই ছিল ত্রিপুরা রাজ্যে। এই ঐক্য ছিল বলে এদেশি হয়েছে। এদেশি যাহাতে না হতে পারে, তখন কংগ্রেসের কি বার্তা ছিল? প্রথম দিকে অশোক ভট্টাচার্য যখন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন উনি বলেছেন কি রক্ত দেব তবু এদেশি হতে দেব না। কিন্তু বামফ্রন্ট তো এদেশি করে দেখিয়েছে, নির্বাচন করে দেখিয়েছে, 1982 এদেশি গঠন করে দেখিয়েছে, পরবর্তী সময় 6 শিডিউল। এখান থেকে যে মানে সর্ব দলের পক্ষ থেকে যে বিলটা পাস হয়ে গেল, সেই বিলের তো কংগ্রেস তো বেকায়দায় সেখানে অনুমোদন না দিয়ে থাকে কি করে? এখান থেকে ত্রিপুরা রাজ্য থেকে মন্ত্রী, এখানে বিধানসভা থেকে সর্বসম্মতভাবে যে বিলটা পাস হয়ে গেল, কংগ্রেসের সময় তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। আমরা সেই ইতিহাসে আর যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা তো না এই থানচার কথা, থানচা সুপ্রিমো বুবাগরার যে সুপ্রিমোর যে থানচা, এটা চলে গেছে, এটা নাই, এটা ফরুত। এই থানচা যদি থাকতো, ওনার এই যে একতা একসঙ্গে বেঁধে রাখা, থানচা মানে একসঙ্গে ঐক্যবদ্ধ করে রাখা, এটা যদি পারতো। উনার দলের একজন মন্ত্রী, এই মন্ত্রীকে উনি কি বলেছেন, নাম তো বলেননি, কিন্তু বলেছেন তো বিশ্বাসঘাতক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এটা বলেছে। তো তাহলে থানচা যদি এত যদি ইউনাইটেড হয়, এত যদি দফা মানে নিজের জাতির প্রতি যদি এরকম মানে আন্তরিকতা, এত ধরনের জিদ যদি থাকতো, তাহলে তো থানচা তো কোনোদিন ছুটার কথা না। তাহলে এটা ছুটছে কি করে? উনি রাখতে পারছেন না উনার যে ম্যাজিকটা। এই যে যেটা বললাম, এই যে থানচা, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এই মানে কি আপনার এই যে ওয়ান লাস্ট ফাইট, এই যে এখন নর্থ ইস্ট, এই যে আহ্বানগুলা, এই যে মুহূর্তে মুহূর্তে এই যে অস্থির যে এক জায়গায় থাকতে পারছে না, কোনোটাই রেজাল্ট নেই কোনোটার। ওকে, এখন এই যে আপনারা তো দাবি যে অবহেলিত, মানে কোন ধরনের উন্নয়নের কোনো, কিন্তু মানুষ যখন বাম আমলের তুলনায় অনুদান বা আপনাদের কি মানুষ দেবে? একটা সময় তো বাম আমলে আমরা শুনেছি যে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্র থেকে ফান্ড দেওয়া হচ্ছে না, টাকা দেওয়া হচ্ছে না, কিন্তু এখন আমরা দেখছি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প আছে, অনুদান আছে, এগুলো খুব ছড়াছড়ি আছে। তো মানুষ সেটাতে প্রভাবিত হবে না? অনুদান অনেক বড় বড় গ্রান্ট আসছে, অনেক বড় বড় টাকাও আসে, প্রকল্প আসে, কিন্তু মানুষ তো দেখে রূপায়ণটা কিভাবে হয়। আপনি বছর না ঘুরতেই একটা হাইওয়েটাকে রিপেয়ার করতে হয়েছে। দিল্লি থেকে তার যে ডিরেক্টর, সর্বোচ্চ যে পদাধিকারী ব্যক্তি, এই যে NHIDCL, ন্যাশনাল হাইওয়ে যে ডেভেলপমেন্ট অথরিটি, তার যে সর্বময় কর্তা, ওনাকে এসে নিজের সরজমিনে দেখতে হয়েছে। এই যে খোয়াই টু কমলপুর টু কৈলাসহর, ধর্মনগর, এই রাস্তাটা আজকেও আপনি যদি সুবল সিংহে যান, তাহলে কি ডেভেলপমেন্ট কি হচ্ছে, রাস্তা কি হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। গত 2 বছর ধরে তো আমরা তো, যেহেতু আমার বাড়ি খোয়াই, আমি তো প্রায় যাই। এখানে আপনি সুবল সিং গিয়ে উঠার আগে মোহনপুর পর্যন্ত ভালো যাবেন, মোহনপুরের পরে মোহনপুর ক্রস করে যে পাহাড়টা, এই আগে পর্যন্ত, আর পাহাড়টা শেষ হয়ে যাওয়ার পরেও যে রাস্তাগুলা, আপনি বলুন তো মোহনপুর পর্যন্ত রাস্তাটা কিছুটা ভালো আছে, এরপরে রাস্তাগুলো ঠিক থাকে না, তাহলে কাজটা কোয়ালিটির মানটা নিশ্চয় হয় না। আপনি 1 কিলোমিটার রাস্তা যে খরচ যেটা ধরা হয়, সে টাকা বিভিন্নভাবে নিশ্চয়ই মিসইউজ হয়। যদি ঠিকভাবে খরচ হতো, তাহলে এত টাকা যে ধরা থাকে, তাহলে রাস্তার মান তো এইরকম ভাবে হওয়ার কথা না। তাহলে গ্রান্ট আসে, যেহেতু এক দলের সরকার, আমরা তো প্রতিশ্রুতি ছিল, মানে এই আগে তো মানে এখন কলস ভরে টাকা আসবে, আগে তো ছোট ছোট মানে পুটলি বা ইউবাদই বলুন এরকম ভাবে, এখন কলস ভরে টাকা আসবে, কিন্তু টাকা কি এসছে? তাহলে টাকা যদি এসে থাকে, তাহলে গরিব মানুষ কাজ পায় না কেন? আপনি প্রজেক্ট আছে, কিন্তু গরিব মানুষ এই যারা 35 দিনে কাজ করে, ও টাকার শ্রমিকের কাজ করেও আপনি কাজ করে 6 মাস বসে থাকতে হয় কেন? আমার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না, টাকা তুলতে পারছে না। এখন তো বলা হচ্ছে যে বিভিন্ন প্রকল্পের আওতায় গরিব মানুষের বিনামূল্যে রেশন, আবাস যোজনায় ঘর, এখন আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, এই ধরনের জীবনযাপন অনেকটা সহজ হয়ে গেছে গরিব মানুষের এইসব বিভিন্ন প্রকল্পে। এটা কার টাকায়? এটা তো পাবলিক থেকে টাকা নিয়েছে। তো পাবলিক থেকে আপনি বিভিন্ন ধরনের ট্যাক্স নিয়েছেন, এই টাকাগুলো আপনি এখন বিভিন্ন স্কিম করছেন, কিন্তু স্কিমটা কতদূর ইমপ্লিমেন্ট
কদ্দূর হচ্ছে, বাস্তবে কদ্দূর আসে এটা তো দেখতে হবে। তো বাস্তবে এটা চিকিৎসা, হ্যাঁ, চিকিৎসার একটা নিশ্চয়ই হেলথ ইন্স্যুরেন্সের টাকা, হ্যাঁ, হেলথ ইন্স্যুরেন্সের টাকা আছে, এটা টাকাগুলা এটা আছে টাকাগুলা, এটা মানুষ কতটুকু সুবিধা পায়। আপনি জিবি হসপিটাল নিয়ে প্রতিদিন কয়েকদিন পর পরে পত্রিকাতে কি ধরনের নিউজ হয়, এই সোশ্যাল মিডিয়াতে, এই আপনার নিউজ চ্যানেলে বিভিন্ন ধরনের এই পরিষেবা পাচ্ছে না, মেশিন নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে টাকাই যদি আসে, এত টাকা আছে, তাহলে এইগুলা তো ভালো মেশিন আসার কথা, ভালো পরিষেবা পাওয়ার কথা, তাহলে এইগুলা কোথায় গেল, টাকাগুলো যায় কোথায়? ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। যেহেতু জল্পনা চলছে বা অনেকের মধ্যে এই মুহূর্তে বিশেষজ্ঞরা, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে বামেদের এই মুহূর্তে গত কয়েক বছরের তুলনায় বামেরা তাদের অনেকটা জমি ফিরিয়ে পাওয়ার চেষ্টা করছে এবং সেটা অনেকটাই সফলের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু যদি ফলাফল ত্রিশঙ্কু হয়, তখন আপনারা মানে এডিসির স্বার্থে কার সঙ্গে যাবেন? যদি আপনাদের প্রয়োজন পড়ে, বামেদের প্রয়োজন পড়ে, তাহলে কি পাহাড়ের বৃহত্তর স্বার্থে আপনারা কোনো ধরনের সমঝোতায় যাবেন? সেটা তো সময়ে বলবে, সেটা সময়ে বলবে এবং ফল বেরোনোর পরে বলবে, এবং বাস্তব নিরিখেই। যদি কখনো তিপ্রামথা বা বিজেপির সঙ্গে যেতে হয়, তাহলে আপনারা কাকে বেছে নেবেন? বিজেপির সঙ্গে তো কোনোদিনই কোনো জায়গাতেই বিজেপির সঙ্গে কোনো ঘর করেছে বা কোনো ধরনের ইউনাইটেড মানে ঐক্যমত হয়েছে বা কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এ ধরনের রেকর্ড নেই বামপন্থীদের বিজেপির সঙ্গে। আপনি সেই মানে বিশ্বনাথ প্রতাপ সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন বা এই পরবর্তী সময়, এই ইতিহাসগুলো বাদ দিয়ে পরবর্তী সময় আমরা ব্রিগেড ময়দানে কিন্তু দেখেছিলাম, একসঙ্গে একই মঞ্চে দেখেছিলাম। ওটা তো বললাম, ওই বিশ্বনাথ প্রতাপ সিং এর ওই সময়টা বাদ দিয়ে বাকি সময় তখন তো বিজেপিরও জন্ম হয়নি, কিন্তু তিপ্রামথার সঙ্গে হবে কিনা এটাও তো, এটাতেই বললাম, এটা সময়ে বলবে। তাহলে তিপ্রামথা সময়ে বিজেপিকে না বিজেপিকে না কাকেও সঙ্গে নেব, কাকে সঙ্গে যাব, এই ধরনের কোনো প্রতিশ্রুতি আমাদের কাছে নেই। আমরা মানুষের জন্য কাজ, একলা চলনীতি, আমরা মানুষের জন্য আছি, মানুষের জন্য কাজ করব। এই প্রতিশ্রুতি জানতে চাইবে, কারণ এখন বামেদের যারা হয়তো বামেদের পক্ষে যারা ভোট দেবেন, যারা চিন্তা করে দেবেন যে আগামী দিন যদি বামেরা একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে সেই আসনগুলো বামেদের কোন দিকে যাবে। না, কোন দিকে যাব এটা তো এখনই ডিক্লেয়ার করে কোনো, যেহেতু কোনো এই ধরনের আলোচনা নেই, তাহলে এই ধরনের ডিক্লেয়ার করার কোনো প্রশ্নই আসে না। একটা শেষ প্রশ্ন তাহলে সমীর বাবু, নির্বাচনে বামেদের ঝুলি মানে গত নির্বাচনে শূন্য ছিল, এবার আপনাদের প্রত্যাশা কতগুলো আসন? শূন্য নয়, এবার শূন্য নয়, এবং অঘটনও করতে পারে। মানুষ যদি এই যে তাদের যে এই যে প্রতিদিনকার যে ঝগড়াগুলা, প্রতিদিনকার যে মারামারি, এই মানুষ কিন্তু দেখছে, মারও খাচ্ছে, অনেকে সাপোর্টার হয়ে আসছে, মারও খাচ্ছে। তো সুতরাং এটা কিন্তু আগে দেখিনি। গ্রামের রাজনীতিতে গ্রামাঞ্চলে, উপজাতি এলাকায় এই মারামারি, এটা কিন্তু এই যে সাদা খামে ভরে কিছু দেওয়া, এইগুলা কিন্তু ছিল কংগ্রেস আমলে। তারা গেছে কোনো জায়গায় সভা করতে, এইরকম উঠেছে। কিন্তু এই যে রাজনীতিটা তারা দেখেছে, এই বলিতে মানুষ কিন্তু বিরক্ত। যত দিন যাচ্ছে তারা পায়ের তলার মাটি হারাচ্ছে বিজেপি, তিপ্রামথা। কারণ বিজেপি যে এই উপজাতি বিরোধী দুইটা ইস্যু নিয়ে কোনো সময় তিপ্রামথা বলেনি। 125তম যে সংবিধান সংশোধন করে এডিসির হাতে আরো যে ক্ষমতা দেওয়া, এটা নিয়ে এডিসি তো তিপ্রামথার কিছু বলছে না কেন? এটা আজকে 2019-এ এটা আজকে কত, আজকে হলো 2026, 19-এ এইটা নিয়ে সূত্রপাত, আজকে এই লোকসভায় পাশ করানো ঝুলিয়ে রাখা হচ্ছে। এই তারপরে হলো এডিসি এলাকায় জমির অধিকার যে কথা বলছে, মানে আমার জমি ফিরিয়ে পাওয়া, এই যে বিভিন্ন কথাগুলো বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে, এগুলোরা সেই জায়গাতেও কিন্তু তিপ্রামথা পরিষ্কার বলছে না। বামফ্রন্ট আমলে জমি মানে অ্যালটমেন্ট দেওয়ার জন্য যে কমিটিগুলো ছিল, এগুলো কিন্তু বিজেপি ক্ষমতায় এসে এগুলো সবগুলো বাতিল করে দেয়। এখন নিজেরাই এডিসি এরিয়াতে নিজেরাই জমি এই অ্যালটমেন্টের জন্য সার্ভে করছে, সবগুলো অ্যালটমেন্ট দিচ্ছে। রিসেন্ট ঘটনা বিশ্রামগঞ্জ তিপ্রামথার এই এডিসি এরিয়াতে এই মানে যে গাঁও সভাগুলো ছিল, ভিলেজ এডিসি ভিলেজ ছিল, এগুলোকে সব নন এডিসি এলাকায় নিয়ে গিয়ে এইগুলো করছে। তাহলে এটা নিয়ে তো প্রতিবাদ করেছে মুখে,
লোক দেখানো একদিন রাস্তা অবরোধ করেছে, লোক দেখানো একদিন ডেপুটেশন দিয়েছে, কিন্তু বাস্তবে যদি ত্রিপ্রাসাদের যদি মনে প্রাণে ত্রিপ্রাসাদের যদি এটা রক্ষা করতে হইতো, বামফ্রন্ট তো করতে হয়নি, বামফ্রন্টের সামনে কিন্তু কোনো ধরনের আন্দোলন করতে হয়নি, তার প্রতিশ্রুতি ছিল উপজাতি এলাকায় উপজাতি জনগণের জমি অধিকার রক্ষা করা হবে। একদম শেষ পর্বে আমি যেটা বলছিলাম যে কটি আসন, মানে কটি আসন আপনারা কটি আসনে প্রত্যাশা করছেন এবার? 28টির মধ্যে কটি আসন? আসনের সংখ্যা এটা 28টিতে লড়াই না, করছে আমরা বিজেপির মতো বলবো না 28-28, ত্রিপুরা মথার মতো বলবো না 28-28। জনগণই নির্বাচন করবেন, জনগণ যাদের পছন্দ করবেন। সুমেশবাবু, এডিসি নির্বাচনে যদি মানে বামেদের যদি জয় না হয় এবার, তাহলে কি বামেদের রাজনীতি অস্তিত্ব সংকটে পড়তে পারে? কেন 2018 রেজাল্ট খারাপ হয়েছে, 2021-এও এডিসিতে রেজাল্ট খারাপ হয়েছে, 2023 মানে এই যে আপনার এই যে নির্বাচন গেল, এই এখন তো লোকসভা নির্বাচন, 23-এর নির্বাচন গেল না, বিধানসভা নির্বাচন, পরবর্তী সময়ে লোকসভা নির্বাচন, রেজাল্ট খারাপ হলো, তাতে কি বামফ্রন্টের যে গণভিত্তি বা পার্টির যে সিপিএম এর যে গণভিত্তি, তাতে কি হ্রাস পেয়েছে? বেড়েছে তো। এবং আরো মজার জিনিস, পশ্চিমবঙ্গে এবার দেখিয়েছে যে যুব নেতৃত্ব যুবদের হাতে তুলে দিয়ে এই যে পার্টি যে কাজটা, এখানেও তো এবারে যে এডিসির যে ক্যান্ডিডেটগুলো, আপনি যদি দেখুন এডিসির ক্যান্ডিডেটগুলোতেই দেখলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় জোর দিচ্ছে। 70% বেশি নতুন মুখ রয়েছে। অসংখ্য ধন্যবাদ সমীর বাবু, সঙ্গে থাকার জন্য। আজকে আলোকপাত করলেন আপনি, আর বামেদের ফিরে আসার যে জল্পনা, বামেদের যে জমি দখল করার, এডিসিতে জমির পুনরুদ্ধার করার যে জল্পনা চলছে, তা নিয়ে আপনি আলোচনা করলেন, সময় দিলেন, সঙ্গে থাকলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার সবাইকে। দর্শক বন্ধুরা, পাহাড়ের রাজনীতিতে এখন কেবলই কুয়াশা। বামেরা কি কেবল কিংমেকার হয়েই সন্তুষ্ট থাকবে, নাকি একক শক্তিতে ঘুরে দাঁড়িয়ে সবাইকে চমকে দেবে, যেমনটা বলছিলেন সমীর বাবু? রাজনৈতিক মহলের মতে এবার বামেদের লড়াইটা যতটা না ক্ষমতা দখলে, তার চেয়ে অনেক বেশি নিজেদের অস্তিত্ব রক্ষার এবং হারানো বিশ্বাস পুনরুদ্ধারের। শেষ পর্যন্ত কি হয় তা জানা যাবে 17 এপ্রিল, ফলাফল ঘোষণার পর। এডিসি নির্বাচনের সব খবরে চোখ রেখেছি আমরা, আর আপনারা দেশ দুনিয়ার সব খবর এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।